আপনারা যদি অসৎ লোক নির্বাচন করেন আপনাদের কপালে সেরকমই ঘটবে। কাজে আপনারা শুরু থেকেই সৎ আগে দেখে নেবেন কোন লোকটা সৎ, কে কোন দল করে সেটা খুব বড় বড় ব্যাপার না। আপনি সৎ মানুষকে নির্বাচন করবেন, যিনি ঘুষ খান না, যিনি চাঁদাবাজির সাথে জড়িত নন, সেরকম লোক আপনারা বেছে নেবেন। তাহলে সেক্ষেত্রে সেই যদি সৎলোক হন, সৎলোক যখন সম্পদের বিবরণী নির্বাচন কমিশনে জমা দেবেন, যেটা কখনো কখনো আমরা পরীক্ষা করে থাকি, তাহলে সঙ্গত কারণেই তার যে প্রকৃত সম্পদ এবং দাখিলকৃত সম্পদ বিবরণী দুইটাই তো এক হওয়ার কথা। আর এক কখন হবে না? যদি তিনি অসৎ হন। আমি শুধু এটা না, শুধুমাত্র আমি সৎ লোককে ভোট দেবো এটা বলবো না, নমিনেশন বাণিজ্যের কথাও তো আপনারা শোনেন। যে লোকটা নমিনেশন বাণিজ্য বহু টাকা খরচ করে নমিনেশন দেন, তার তো প্রথম টার্গেট হবে টাকাগুলি আমি কিভাবে তুলবো। তো টাকাগুলি কিভাবে তুলবে? আপনার ঘাড়ে পা দিয়ে তো টাকাগুলি তুলবে। কাজেই এটা একদম স্পষ্ট ভাবে এই পূর্ণভূমিতে আপনারা ঘোষণা করেন যে এখানে আমরা দুর্নীতিগ্রস্ত নির্বাচন হতে দেব না। আমাদের প্রথমে বলি আমাদের সীমাবদ্ধতার কথা। আমরা তো খুব বড় প্রতিষ্ঠান না, আমাদের যতটুকু সামর্থ্য এই সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করব। আমরা কাজ করি, আপনারা টের পাচ্ছেন, তুলনামূলকভাবে আগের চেয়ে কাজ বেড়েছে। আমি শুধু একটা উদাহরণ দিই, 2008 সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেই, তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন 5.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই 29 একর। তাহলে আপনার কি দাঁড়ায়? তাহলে আপনার শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল, কিন্তু সেই নমিনেশনটা বাতিল হয় নাই। বাতিল না হয়ে তিনি এমপি নির্বাচিত হন, প্রধানমন্ত্রী হন, তারপর টানা 14, 15, 16 বছর তিনি শাসন করে যান। তাহলে শুরুতেই যদি আমরা হাত দিতে পারতাম, আমরা দুদক এই কাজটা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন